প্রিয় দ্বাদশ শ্রেণীর ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা অত্যন্ত আন্তরিকতার সাথে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং তোমাদের জন্য নির্ধারিত হোম টাস্ক, অ্যাসাইনমেন্ট যথাযথভাবে সম্পন্ন করবে। করোনা ঠেকাতে ঘন ঘন হাত ধোয়া প্রয়োজন, কিন্তু কিছু সময় আছে যখন হাত ধোয়ার গুরুত্ব অন্যান্য সময়ের থেকে অনেক বেশি। এই ভিডিওতে আমি সেই সময়গুলো সহজ করে তুলে ধরবো, আর ভিডিওর শেষে থাকবে বিশেষ একটা বার্তা। আমি তাসনিম জারা, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে এভিডেন্স বেসড মেডিসিন নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করছি। যুক্তরাজ্যে করোনা মহামারীর শুরু থেকে রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি ফ্রন্ট লাইনে থেকে। আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও পরামর্শগুলোর রেফারেন্স নিচে আসতে থাকবে। শুরুতেই বলে নেই, আমি যে সময়গুলোতে হাত ধোয়ার কথা বলবো তার অধিকাংশই আপনারা জানেন এবং নিয়মিত পালন করেন, তাই আমি যখন বলছি আমার সাথে মিলিয়ে নেবেন। যে দু একটা সময় নতুন মনে হবে অথবা যখন আপনি খেয়াল করে হাত ধোন না, সেটি নোট করে নেবেন, যাতে করে নিজের দৈনন্দিন জীবনে সেটার অভ্যাস গড়ে তুলতে পারেন। 1. বাইরে থেকে বাসায় আসার পরে। বাসায় ঢুকে আপনি আর যাই করেন না করেন, এই কাজটা করতে কোনোভাবেই ভুল করা যাবে না। বাইরে থেকে বাসায় ফিরে আর কোথাও হাত রাখার আগে, কাউকে স্পর্শ করার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঘরে ঢুকে আমরা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি, এটা সেটা কাজে লেগে যাই, ক্লান্ত থাকি, তাই এই সময়টাতে মনে করে হাত ধুয়ে নিতে হবে। 2. খাদ্য সামগ্রী ধরার আগে ও পরে। আপনি বাজার করে এসেছেন, ফলমূল, শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি কিনেছেন, এখন এগুলো তুলে রাখবেন। তার আগে আপনাকে হাত ধুয়ে নিতে হবে। এছাড়াও খাবার পরিষ্কার করা, কাটাকুটি করা, রান্না করা, অর্থাৎ যে কোনোভাবে এগুলোতে হাত দেওয়ার আগে ও পরে হাত ধুতে হবে। বাজার সদাই কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি আগের একটা ভিডিওতে বলেছি। ভিডিওটি আপনি গ্রামীণ ফোনের ফেসবুক পেজ অথবা ইউটিউবে তাসনিম জারা লিখে খুঁজলেই পেয়ে যাবেন। 3. খাবার খাওয়ার আগে। খাবার খাওয়ার পরে তো হাত সবাই ধুয়ে নেন, যাতে করে হাতে খাবার লেগে না থাকে, তবে খাবার খাওয়ার আগে হাত ধোয়া করোনা থেকে বাঁচার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 4. টয়লেট ব্যবহারের পরে। এটাও সবাই জানেন, খেয়াল রাখবেন বাচ্চাদের ক্ষেত্রে, যেমন ডাইপার চেঞ্জ করার পরে বা বাচ্চা বাথরুম করার পর আপনি তাকে পরিষ্কার করলেন, তারপরে যেন আপনি মনে করে হাত ধুয়ে নেন। 5. হাঁচি, কাশি বা নাক ঝাড়ার পরে। 6. রোগীর সংস্পর্শে আসার আগে ও পরে, আর রোগীর আশেপাশে কোনো জায়গায় হাত রাখার পরে। অনেকেই এখন হাসপাতালে যেতে হচ্ছে, হাসপাতালে যেহেতু জীবাণুর ছড়াছড়ি, রোগীর সংস্পর্শে আসার আগে ও পরে আর রোগীর আশেপাশের কোনো জায়গায় হাত রাখার পরে হাত ধোয়াকে গুরুত্ব দিতে হবে। বাসায় রোগী থাকলেও একই নিয়ম, বিশেষ করে যদি করোনা রোগী থাকে অথবা বমি, পাতলা পায়খানা হচ্ছে এমন রোগী থাকে। 7. শরীরের কোনো ক্ষত বা কাটা অংশ পরিষ্কার বা চিকিৎসা করার আগে ও পরে। 8. কোনো প্রাণী যেমন বিড়াল বা অন্য কোনো পোষা প্রাণী স্পর্শ করার পরে, তার খাবার কিংবা বর্জ্য ধরার পরে অথবা কোনো প্রাণীর খাঁচা পরিষ্কার করার পরেও হাত ধুতে হবে। শেষ যে দুইটা সময়ের কথা বলবো সেগুলো হচ্ছে এখনকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন পাবলিক প্লেসে আছেন, অন্যরা সচরাচর হাত রাখে এমন জায়গাগুলো যেমন টেবিল, দরজার হাতল, এসব জায়গায় যদি হাত রাখেন তাহলে হাত ধুয়ে নিতে হবে। আর হাত ধুতে হবে আপনার চোখ, নাক, মুখে হাত দেওয়ার আগে, কারণ ওই পথ দিয়ে ভাইরাস আপনার দেহে প্রবেশ করবে। পাবলিক প্লেসে তো হাত ধোয়ার জায়গা নেই, কি করব? যে 10টা সময়ের কথা বললাম সেগুলোর কোনোটাতে হাত ধোয়ার ব্যবস্থা না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আমি যে সময়গুলোর কথা বললাম খেয়াল রাখবেন এসব ক্ষেত্রে যাতে হাত ধুতে ভুলে না যান। এগুলো ছাড়াও আপনার যদি মনে হয় আপনার হাতে ভাইরাস থাকার সম্ভাবনা আছে, তখন আপনি ভালো করে হাত ধুয়ে নেবেন। যে কোনো ধরনের ময়লা আবর্জনার সংস্পর্শে আসার পরে তো আপনি হাত ধুয়েই নেবেন। ভিডিওর শেষে চলে আসলাম, এবার বিশেষ বার্তা। হাত ধোয়া নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখে দিবেন। গ্রামীণ ফোনের ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজ তাসনিম জারা, এই দুইটি পেজের টপ 3টি প্রশ্নের উত্তর আমি দিব। আপনার প্রশ্ন যদি আগেই কেউ করে থাকে তবে সেটিতে লাইক দিয়ে টপ প্রশ্ন বানাতে সাহায্য করবেন। নিরাপদে থাকবেন, নতুন ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হবে। প্রিয় ক্যাডেট, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব তা হলো বাক্যতত্ত্বের অন্তর্গত বাক্য এবং বাক্যের শ্রেণীবিভাগ সম্পর্কে। আজকের আলোচনার বিষয় বাক্য, সার্থক বাক্য গঠন, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ ও অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ। এই বিষয়গুলো আলোচনা শেষে তোমরা যে বিষয়টি জানতে পারবে তা হলো বাক্য ও বাক্যের গঠন উল্লেখ করতে পারবে, সার্থক বাক্য চিহ্নিত ও গঠন করতে পারবে, গঠন অনুসারে ও অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ অনুধাবন করে তা প্রয়োগ করতে পারবে।
প্রথমেই আমরা জেনে নিই বাক্য সম্পর্কে প্রাথমিক কিছু বিষয়। তোমরা জানো ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। এখন আমরা বাক্যের যে প্রথাগত সংজ্ঞা সেটা আমরা জেনে নিই। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে তোমরা লক্ষ্য করছো এই সংজ্ঞার মধ্যে দুটি বিষয় উল্লেখ্য, এক হচ্ছে সুবিন্যস্ত পদসমষ্টি, আরেকটি হচ্ছে বক্তার সম্পূর্ণ মনোভাব। উদাহরণ দেখো, লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড। তাহলে এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি সুবিন্যস্ত পদ সমষ্টি এবং একটি বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব। বাক্যের সংজ্ঞা দিয়েছেন বিশিষ্ট ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার মতে যে পদ বা শব্দ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বাক্য বলে। তাহলে তোমরা এই সংজ্ঞাটিতেও দেখতে পাচ্ছ যে পদ বা শব্দ সমষ্টি এবং বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশ। বাক্যের সংজ্ঞা দিয়েছেন বিশিষ্ট ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি। তার মতে যথাযথ বিন্যস্ত শব্দ সমষ্টি যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। এই সংজ্ঞাটিতেও তোমরা দেখতে পাচ্ছ যে শব্দ সমষ্টি হবে যথাযথভাবে বিন্যস্ত এবং সম্পূর্ণ মনোভাব প্রকাশ। এবার আমরা চলে আসি সার্থক বাক্য সম্পর্কে। একটি সার্থক বা আদর্শ বাক্য গঠন করতে হলে বাক্যের মধ্যে তিনটি গুণ থাকা প্রয়োজন। প্রথমত আকাঙ্ক্ষা, দ্বিতীয়ত আসক্তি এবং তৃতীয়ত যোগ্যতা। আকাঙ্ক্ষা এই শব্দটি তোমরা খেয়াল করো যে উমর সাথে ক্ষীয় যুক্ত হয়েছে। তোমাদের অনেক সময় শুদ্ধ বানান লিখতেও এই শব্দটি আসে। এখন আমরা জেনে নিই আসলে আকাঙ্ক্ষা কি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এবং বাক্যকে সম্পূর্ণ করার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে। তাহলে তোমরা লক্ষ্য করছো যে একটি পদের পর আরেকটি পদ শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। যেমন ঢাকা বাংলাদেশে, এই দুটি শব্দ বলে যদি বক্তা থেমে যায় তাহলে শ্রোতার মনে আকাঙ্ক্ষা থেকে যাবে, তার মনে প্রশ্ন জাগবে ঢাকা বাংলাদেশের কি। কিন্তু যখন বক্তা বলবে ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে কিন্তু শ্রোতার যে শোনার আকাঙ্ক্ষা সেটা নিবৃত হবে। সুতরাং এই বিষয়টিকেই বলা হয় আকাঙ্ক্ষা। এরপরে দ্বিতীয় যে গুণ সেটি হলো আসক্তি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো সুশৃঙ্খল পদবিন্যাস। যেমন মেঘ গরজে, বর্ষা, ঘন, গগনে, এই শব্দগুলো এলোমেলো বা বিশৃঙ্খল থাকার কারণে আসলে এই বাক্যটি স্বয়ংসম্পূর্ণ হয়নি। কিন্তু যখন বলা হয় গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি পূর্ণাঙ্গ বাক্য এখানে গঠিত হয়েছে। আর এটা কি কারণে হয়েছে? সুশৃঙ্খল পদবিন্যাসের কারণেই হয়েছে। এবং সর্বশেষ যে বাক্যের গুণ সেটি হলো যোগ্যতা। অর্থ ও ভাবের সমন্বয়কে যোগ্যতা বলে। বাক্যে ব্যবহৃত শব্দ অর্থগত ও ভাবগত মিল বন্ধনকে যোগ্যতা বলে। তাহলে এখানে দুটি বিষয় লক্ষণীয়, এক হচ্ছে শব্দের অর্থগত ও ভাবগত মিল বন্ধন। যেমন মাছেরা আকাশে ওড়ে, বাক্যটি কিন্তু বাক্যের গঠন অনুযায়ী ঠিক আছে, কারণ উদ্দেশ্য আছে এবং সমাপিকা ক্রিয়াও আছে, কিন্তু ভাব এবং অর্থের মিল নেই, কারণ মাছেরা তো কখনো আকাশে উঠতে পারে না। কিন্তু যখন বলা হবে পাখিরা আকাশে ওড়ে, তাহলে কিন্তু
একদমই শব্দের অর্থগত ও ভাবগত মিল বন্ধন এখানে সম্পন্ন হয়েছে। আর এই গুণটাকেই বলা হয় বাক্যের যোগ্যতা। এখন আমরা চলে আসি বাক্যের গঠনগত শ্রেণীবিন্যাসে। অর্থগত গঠনগত দিক দিয়ে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয়: এক সরল বাক্য, দুই জটিল বা মিশ্র বাক্য, তিন যৌগিক বাক্য। প্রথমেই সরল বাক্য। সরল বাক্যে প্রধানত একটি কর্তা বা উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র সমাপিকা বা বিধেয় থাকে। যেমন রাহুল কলেজে যায়, এখানে রাহুল হচ্ছে কর্তা এবং যায় হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া। সুতরাং এটি একটি সরল বাক্য। এরপর জটিল বা মিশ্র বাক্য। বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান বা খণ্ডবাক্য থাকে। যেমন যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। এই বাক্যে দুটি বাক্য আছে এখানে, একটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য আর একটি হচ্ছে অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য। এখানে তাকে সবাই শ্রদ্ধা করে এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর যিনি পরের উপকার করেন এই বাক্যটি হচ্ছে আশ্রিত বা অপ্রধান খণ্ডবাক্য। এবং এই ধরনের আশ্রিত খণ্ডবাক্য সাধারণত এই তিনটি হয়ে থাকে: এক বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, দুই বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য এবং তিন ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ। এরপর আমরা চলে আসি যৌগিক বাক্যে। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজন, সংকোচক, বিয়োজক, ব্যতিরেকাত্মক প্রভৃতি যোজক শব্দ দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে। এই উদাহরণগুলোই তোমরা দেখতে পাচ্ছ। সংযোজক হয়ে পরিশ্রম করো এবং সাফল্য লাভ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বাক্যকে যুক্ত করেছে একটি যোজক শব্দ, সেটি হলো এবং। ঠিক এরকম উদাহরণগুলো সংকোচকে দেখতে পাচ্ছ, বিয়োজকে দেখতে পাচ্ছ এবং ব্যতিরেকাত্মকে ও তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা চলে আসি অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনায়। অর্থগতভাবে বাক্যকে চারটি ভাগে ভাগ করা হয়: এক বিবৃতি বাক্য, দুই প্রশ্ন বাক্য, তিন অনুজ্ঞা বাক্য এবং চার আবেগ বাক্য। প্রথমেই বিবৃতি বাক্য। বিবৃতি বাক্য মূলত যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা বর্ণনা করা হয় তাকে বিবৃত বাক্য বা বর্ণনাত্মক বাক্য বলে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সে রোজ এখানে আসে। এই বিবৃতি বাক্যকে দুটি ভাগে ভাগ করা হয়: এক হলো স্বীকৃতি বা হ্যাঁ সূচক বাক্য, আর দ্বিতীয়ত অস্বীকৃতি বা না সূচক বাক্য। স্বীকৃতি বা হ্যাঁ সূচক বাক্য কি? যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পায় তাকে স্বীকৃতি বা হ্যাঁ সূচক বাক্য বলে। যেমন হৈমন্তী চুপ করিয়া রহিল। আর অস্বীকৃতি বা না সূচক বাক্য কি? যে বাক্যে কোনো ঘটনায়, কাজে বা ভাবে অস্বীকৃতি, অনস্তিত্ব, নিষেধ বা না সূচক অর্থ বোঝায় তাকে অস্বীকৃতি বা না সূচক বাক্য বলে। যেমন হৈমন্তী কোনো কথা বলিল না।
এরপরে আছে প্রশ্ন বাক্য। প্রশ্ন বাক্যে সাধারণত সংবাদ প্রদান নয়, বরং সংবাদ পাওয়ার জন্যে শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তার একটি প্রধান রূপ প্রশ্ন বাক্য। অর্থাৎ যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ পায় তাকে প্রশ্ন বাক্য বলে। যেমন তোমার নাম কি, কেন এসেছো, কোথায় যাচ্ছ, সে আজ যাবে ইত্যাদি। প্রশ্ন বাক্যকেও দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে প্রশ্ন পদযুক্ত প্রশ্ন বাক্য আর প্রশ্ন পদহীন প্রশ্ন বাক্য। প্রশ্ন পদযুক্ত প্রশ্ন বাক্যে সাধারণত হ্যাঁ বা না প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে প্রশ্ন পদযুক্ত প্রশ্ন বাক্য। যেমন কলেজে কিভাবে যাবে, এখানে সাধারণত কে, কি, কোনো, কখন, কবে, কোথায়, কিভাবে, কি কারণে ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। আর প্রশ্ন পদহীন প্রশ্ন বাক্যে সাধারণত প্রশ্নবাচক শব্দ ব্যবহৃত হয় না। যেমন তুমি যাবে কি যাবে না, তুমি এখন যাবে তো ইত্যাদি। এরপর আছে অনুজ্ঞা বাক্য। অনুজ্ঞা বাক্য মূলত যে বাক্যে আদেশ, অনুরোধ, প্রার্থনা, মিনতি ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞা বাক্য বলে। এতে সাধারণভাবে কর্তাটি উজ্জ্ব থাকে। আদেশ অর্থে একটি অনুজ্ঞা বাক্য, যেমন কাছে এসো। অনুরোধ অর্থে অনুজ্ঞা বাক্য, দয়া করে আমার কাজটা করে দেবেন। প্রার্থনা অর্থে অনুজ্ঞা বাক্য, প্রভু দিনের এই প্রার্থনা পূরণ করুন। কাল অনুযায়ী বাংলা ভাষায় দু ধরনের অনুজ্ঞা আছে, তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ। এক হচ্ছে বর্তমান অনুজ্ঞা, দুই হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা কি? সাধারণত সর্বনাম, বিশেষ্য, ক্রিয়া ও পক্ষ ভেদে অনুজ্ঞার রূপও ভিন্ন ভিন্ন হয় এই বর্তমান অনুজ্ঞায়। যেমন তুমি তোমার ভাইকে এক্ষুনি পাঠাও। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রোতা পক্ষের অনুজ্ঞা বাক্য। পক্ষ তো তোমরা জানো, পার্সনকে মূলত এই একাদশ দ্বাদশ শ্রেণীতে পক্ষ বলে আখ্যায়িত করা হয়েছে, যেটা তোমরা ইতোমধ্যে পড়েছো। আর ভবিষ্যৎ অনুজ্ঞা মূলত কাজটি এই মুহূর্তে না করলেও চলবে, অনির্দিষ্ট ভবিষ্যতে সম্পাদন করতে হবে, এইরূপ বোঝাতে ভবিষ্যৎ অনুজ্ঞার ব্যবহার হয়। যেমন তুমি কাল আমাদের বাড়ি যেও। এখানে বর্তমান অনুজ্ঞায় যাও ছিল, কিন্তু ভবিষ্যৎ অনুজ্ঞায় ব্যবহৃত হয়েছে যেও। এরপর আমরা একদম সর্বশেষ যে বাক্য সেটি হলো আবেগ বাক্য। আবেগ বাক্য মূলত মনের আবেগের প্রকাশ। তোমরা ইতিমধ্যে ব্যাকরণিক শব্দ শ্রেণী আবেগ শ্রেণীতে আবেগসূচক বাক্য তোমরা পড়েছো। তো সেখানেও তোমরা দেখেছো যে মনের বিভিন্ন আবেগকে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহৃত হয়। তো এই ধরনের বাক্যে সাধারণত বিস্ময়, হর্ষ, শোক, ঘৃণা, ক্রোধ, ভয় ইত্যাদি আবেগ প্রকাশ পায়। এই আবেগ প্রকাশ করার বাক্যকেই বলা হয় আবেগ বাক্য। যেমন বিস্ময় প্রকাশে বাহ, দৃশ্যটি কি সুন্দর। হর্ষ প্রকাশে হুররে, আমরা জিতেছি। আবার ঘৃণা প্রকাশে তুমি এত নীচ। আবার ভয় প্রকাশে ওরে বাবারে, খেয়ে ফেললো রে ইত্যাদি। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তা হচ্ছে বাক্যের সংজ্ঞা, সার্থক বাক্য গঠন, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এবং
অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ। প্রিয় ক্যাডেট, তোমরা যদি কোনো অংশ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো তা থেকে মূলত 3টি প্রশ্ন করা হয়ে থাকে। এক হচ্ছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্য গঠনের জন্য কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ দেখাও। তোমরা এই 3টি বিষয় ভালো করে অনুশীলন করবে এবং পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। পরিশেষে আবারও বলি, তোমরা বিনা প্রয়োজনে কখনোই বাড়ির বাইরে বের হবে না, সবসময় বাড়িতেই থাকবে এবং নিরাপদে থাকবে। প্রিয় ক্যাডেট, আজ তাহলে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।